হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ডুয়াল পাওয়ার সাপ্লাই তৈরি করব যার ভোল্টেজ হবে প্লাস মাইনাস 12 ভোল্ট। এই যে পাওয়ার সাপ্লাইটা আমরা তৈরি করব, এই পাওয়ার সাপ্লাইটা আমরা মেনলি ইউজ করব অপ অ্যাম্পের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। যেহেতু তোমরা জানো এই যে অপ অ্যাম্পটা এখানে আমরা ইউজ করছি, এই অপ অ্যাম্পগুলো হচ্ছে UA741, যেখানে একটা ডুয়াল পাওয়ার সাপ্লাই দরকার, প্লাস মাইনাস 12 ভোল্ট দরকার। তো সেই কারণে আমরা এখানে একটা প্লাস মাইনাস 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই তৈরি করব। এখানে যে অপ অ্যাম্পটা আছে UA741, বা জেনারেলি যে অপ অ্যাম্পগুলো আমাদের ডুয়াল পাওয়ার সাপ্লাই দরকার পড়ে, সেই অপ অ্যাম্পগুলোতে খুব বেশি হলে 100 মিলি বেশি কারেন্ট কিন্তু লাগে না ম্যাক্সিমাম। তো আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই তৈরি করব, সেই পাওয়ার সাপ্লাই আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্লাস মাইনাস 12 ভোল্ট, অ্যারাউন্ড 300 মিলি, তার বেশি কোনো দরকার নেই। ঠিক আছে, ইভেন আমরা যে প্র্যাকটিক্যালগুলো করি তাতে আমাদের 300 থেকে 400 মিলি বেশি কারেন্টের কোনো দরকার পড়ে না, কিন্তু জাস্ট সেফটির জন্য এখানে আমরা যে আইসিগুলো ইউজ করব সেগুলো আমরা 1 অ্যাম্পের ইউজ করব। তো প্রথমে তোমরা দেখতেই পারছো এখানে যে আমি এখানে একটা ট্রান্সফর্মার ইউজ করেছি, তারপরে কিছু সার্কিটারি আছে, তারপর আউটপুট এখান থেকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা ব্রেডবোর্ডে যে সার্কিটটা দেখলে সেই সার্কিটটাকে এবার আমরা তৈরি করব। স্ক্রিনে তোমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম প্লাস মাইনাস 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি করার জন্য। এই যে সার্কিটটা দেখছো, এই সার্কিটের মধ্যে দেখো ফার্স্টের কম্পোনেন্ট হচ্ছে ট্রান্সফর্মার, তারপরে আছে আমার এখানে ব্রিজ রেক্টিফায়ার, তারপরে আছে ফিল্টার, আর তারপরে আছে আমার ভোল্টেজ রেগুলেটর, আর তারপরে আছে আউটপুট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কম্পোনেন্টের আমি একটা ভ্যালু বসিয়েছি। ঠিক আছে, যেমন ধরো ক্যাপাসিটির ভ্যালু আছে 4700 মাইক্রোফ্যারাড, তারপরে ভোল্টেজ রেগুলেটর আছে 7805 7905। ওকে, এই যে ক্যালকুলেশন গুলো আছে, এই ক্যালকুলেশন গুলো আমি ভিডিও শেষে তোমাদেরকে বলবো। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই যে কি করে সার্কিটটাকে আমরা ব্রেডবোর্ডে তৈরি করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে প্রথমে আছে কি ট্রান্সফর্মার আছে এখানে। ট্রান্সফর্মার পরে এখানে দেখো কি আছে, এটা হচ্ছে আমার ব্রিজ রেক্টিফায়ার। ঠিক আছে, এটা হচ্ছে PBP206। ওকে, এই ব্রিজ রেক্টিফায়ারটা নিয়েছি যেহেতু আমার কারেন্টের যে ক্যাপাসিটি সেটা 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি হলে হবে, তাই জন্য আমি ব্রিজ রেক্টিফায়ারটা নিয়েছি। ঠিক আছে, এই ব্রিজ রেক্টিফায়ারটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট হ্যান্ডেল করতে পারে। আর আমি ডায়োড দিয়েও তৈরি করতে পারতাম এই ডায়োড গুলো দিয়ে, বাট ডায়োড দিয়ে করিনি, তার কারণ হচ্ছে ডায়োড দিয়ে করলে সার্কিটটা একটু বাল্কি হয়ে যাবে, তাই জন্য আমি এখানে এই ব্রিজ রেক্টিফায়ার আইসিটা ইউজ করবো। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমার ট্রান্সফর্মার, তারপর হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার, তারপরে আমার লাগবে হচ্ছে ক্যাপাসিটার। ঠিক আছে, ক্যাপাসিটার দেখতে পাচ্ছ অনেক বড় ক্যাপাসিটার, এটা 47 মাইক্রোফ্যারাডের। তার কারণ আমি তোমাদেরকে বলবো কেন এটা এত বড় ক্যাপাসিটার নেওয়া হয়েছে। আর তারপর আমার কাছে আছে এখানে দুটো ভোল্টেজ রেগুলেটর আইসি আছে, যেখানে দুটো আমি হিট সিঙ্ক লাগিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এই আইসি গুলো খুবই বেশি গরম হয় যখন এর মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো করে। ওকে, তাহলে ফার্স্ট স্টার্ট করা যাক। তো এই যে ট্রান্সফর্মারটা আছে, আমি তোমাদেরকে পরে এক্সপ্লেন করবো সবকিছু ট্রান্সফর্মারের সম্বন্ধে, কোথায় কত রেটিং আছে না আছে এভরিথিং। ওকে, তো এই যে ট্রান্সফর্মারটা আছে, এই ট্রান্সফর্মারের এইটাকে বলা হচ্ছে প্রাইমারি সাইড। এখানে দেখো লেখা আছে 110 টু 20 0, এটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। আর এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। ঠিক আছে, লো ভোল্টেজ সাইডে দেখো আছে 15015। আর এটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার, তার মানে হচ্ছে মিডলটা হচ্ছে গ্রাউন্ড, আর রাইট সাইড আর লেফট সাইড এটা হচ্ছে প্লাস মাইনাস 15 ভোল্ট। ক্লিয়ার? তাহলে প্রথমে আমি নিলাম হচ্ছে ট্রান্সফর্মার। প্রথমে ট্রান্সফর্মার যে ইনপুটটা আছে, সেই ইনপুটের পজিটিভ আর নেগেটিভ মানে +15 আর -15টা চলে যাবে আমার ডাইরেক্টলি ব্রিজ রেক্টিফায়ার এসি টার্মিনালে। ওকে, তাহলে আমি এইটাকে এভাবে বসিয়ে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্রিজ রেক্টিফায়ারটা লাগিয়েছি, এই ব্রিজ রেক্টিফায়ারের এটা হচ্ছে এসি। তো এই দুটোতে আমাকে নিতে হবে হচ্ছে এই রেডটা আর এই ব্ল্যাকটা। ওকে, এখানে কিন্তু কোনো গ্রাউন্ড বসবে না। ঠিক আছে, যদি তোমরা পাওয়ার সাপ্লাই বানাতে চাইছো জাস্ট সিঙ্গেল রেড পাওয়ার সাপ্লাই, যেখানে +15 ভোল্ট দরকার, তখন আমার কি নিতে হবে, রেড নিতে হবে আর এই গ্রিনটা নিতে হবে। ক্লিয়ার? তো আমাকে এখানে কি করব, ব্রিজ রেক্টিফায়ারের এসিতে আমি এখানে প্লাস মানে এটা হচ্ছে রেডটা, আর এখানে লাগাবো হচ্ছে ব্ল্যাকটা। তো লাগিয়ে দেওয়া যাক। ক্লিয়ার? ওকে, এবার কি করতে হবে, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, তো গ্রাউন্ডের জন্য আমি এটাকে, এগুলোকে বলা হয় কি, বাস বলা হয় নিচে, পাওয়ার সাপ্লাইয়ের বাস। তো এখানে আমি নিচে লাগিয়ে দিলাম। ওকে, এবার দেখো, এবার আমার কি করতে হবে, অ্যাজ পার দ্য সার্কিট, তুমি সার্কিট একবার দেখে নাও। ব্রিজ রেক্টিফায়ার কি আছে, ব্রিজ রেক্টিফায়ারের যে পজিটিভ পার্টটা আছে সেটা চলে যাবে আমার হচ্ছে ক্যাপাসিটারে। ওকে, আর ব্রিজ রেক্টিফায়ার যে নেগেটিভ পার্ট আছে সেটাও চলে যাবে এই ক্যাপাসিটারে বা নিচের ডেল্টাতে। ওকে, এবার তাই জন্য আমি এখানে দুটো ওয়্যার নিয়ে নিলাম, এগুলোকে বলা হচ্ছে আমার জাম্পার ওয়্যার। তো এখানে কিছু আমি জাম্পার ওয়্যার নিয়ে নিলাম। জাম্পার ওয়্যার নিয়ে রেডটাকে আমি ইউজ করবো হচ্ছে অ্যাজ এ পজিটিভ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এই যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে, এই ব্রিজ রেক্টিফায়ারের পজিটিভ হচ্ছে আমার লেফট সাইডটা, তাই তো? তা আমি এখানে রেডটাকে কানেক্ট করলাম। ওকে, লেফট সাইডটা। এবার দেখো এই পজিটিভটা এখান থেকে নিলাম, আর নেগেটিভ কোনটা হচ্ছে, নেগেটিভ হচ্ছে আমার রাইট সাইডের এটা। তো আমি এখানে নেগেটিভটাকে লাগিয়ে দিলাম। ওকে,
তাহলে এখন সার্কিটে কতটা হলো, ফার্স্ট আসছে ট্রান্সফর্মার কানেকশন হয়ে গেল, তারপরে গেল হচ্ছে ব্রিজ রেক্টিফায়ার। তার মানে কি, আমি যদি দেখি এই দুটো আমাকে অলরেডি আমাকে ডিসি ভোল্টেজ দিবে, কিন্তু তার মধ্যে কিছু রিপল থাকবে। ঠিক আছে, তাহলে যদি তোমরা দেখতে চাও তাহলে আমি সেটা তোমাকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমার মাল্টিমিটার। মাল্টিমিটার প্রথমে ডিসি তে দেখবো যে আমি এখানে টাচ করে দেখবো যে কোনো ডিসি পাচ্ছে কিনা, আর এরপরে দেখবো যে ডিসি দিচ্ছে কিনা। ঠিক আছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য প্রথমে আমাকে পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করতে হবে। ওকে, তো পাওয়ার সাপ্লাই কানেক্ট হয়ে গেছে। যখনই পাওয়ার সাপ্লাই কানেক্ট হয়ে যাবে তখন তোমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে টাচ করবে না কেন, এদিকে এখন হাই ভোল্টেজ আছে, ঠিক আছে, কিন্তু আমরা সেকেন্ডারি সাইডে কাজ করতে পারি। তো ফার্স্টে দেখো, আমি এখন ডিসিতে দিয়েছি, ডিসিতে দিয়ে আমি যদি এটাকে প্লাসে লাগালাম আর এটাকে যদি মাইনাসে লাগাই, তাহলে দেখো এখানে একটা আমি কত পাচ্ছি, 28 ভোল্ট পাচ্ছি। কত পাচ্ছি দেখো, এখানে কত আছে, +15 -15 আছে, তাই তো, আমরা 30 ভোল্ট। 30 ভোল্টের সাথে কি হবে, √2 মাল্টিপ্লাই হবে, তার মানে কি এটা হচ্ছে আরএমএস। তো আমি কি পাবো, 30 × √2 দিয়ে যে ভ্যালুটা আসবে অ্যারাউন্ড আমার 42.42 আসবে। ঠিক আছে, তো এটা 42.42টা কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা আছে। তো সেইটা আমার রেকটিফাইড হওয়ার পরে ডিসি ভোল্টেজ কত দিচ্ছে, 28.71। এটা হচ্ছে ডিসি রেকটিফাইড আউটপুটে। তাহলে এবার রেকটিফাই ইনপুটটা চেক করা যাক যে ওখানে কত ভোল্টেজ আমার দিবে ডিসি। তো তাই জন্য আমি এখানে ট্রান্সফরমার এখানে লাগালাম এখানে, আর এইটাকে আমি এই টার্মিনালে লাগালাম। তো এখানে দেখো ডিসি ভোল্টেজ কিন্তু কিছু নেই, কেন, আমি এটা ডাইরেক্টলি ট্রান্সফরমারের আউটপুটে দেখছি। ঠিক আছে, তার মানে কি ট্রান্সফরমার আউটপুটে আমার এসি আছে, তাই জন্য দেখো এখানে ডিসি ভোল্টেজ কত দেখাচ্ছে, অ্যারাউন্ড 0। আর যখন তুমি এসি চেক করবে তখন দেখো কত দেখাচ্ছে, 32.22 ভোল্ট দেখাচ্ছে। ঠিক আছে, আর দেখো এখানে একটা সাইন দিয়ে দিচ্ছে এসির জন্য। এবার আমি যদি এসির ফ্রিকোয়েন্সি দেখি কত আছে, 60 হার্জ, অ্যারাউন্ড 59.9 হার্জ, কারণ তাইওয়ানের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমরা অলরেডি চেক করলাম যে আমাদের যে ব্রিজ রেক্টিফায়ারটা আছে, এই ব্রিজ রেক্টিফায়ারটা কিন্তু কাজ করছে। এ আলটিমেটলি এসি কে ডিসি করছে, বাট সেটা পালসেটিং ডিসি। আর তার ভোল্টেজটা কত আসছে, অ্যারাউন্ড 28 ভোল্ট আসছে। ঠিক আছে, যদি আমি পজিটিভ টু নেগেটিভ দেখি, কিন্তু আমরা যখন আউটপুট দেখবো তখন কি দেখবো, গ্রাউন্ড থাকবে। ঠিক আছে, তখন তখন সেটা হাফ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার। নাও কি করতে হবে, এবার আমাকে, এইটা হচ্ছে আমার পজিটিভ, তো আমি এখানে এটাকে লাগালাম। ওকে, আর এটা হচ্ছে আমার নেগেটিভ, তাই আমি এই টার্মিনালটাকে আমি এখানে লাগালাম। ঠিক আছে, এবার মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটরের পোলারিটি। সার্কিটটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ যে ক্যাপাসিটরের যে পোলারিটি যাবে সেটা দেখো, পজিটিভের সাথে কোনো প্রবলেম নেই, পজিটিভের সাথে ডাইরেক্টলি পজিটিভ যাবে, কোনো অসুবিধা হলো না। ঠিক আছে, কিন্তু যখন নেগেটিভ সাথে কানেক্ট করবো না, তখন কিন্তু এই পজিটিভ টার্মিনাল কিন্তু নেগেটিভে যাবে না। যেটা নর্মালি মনে হতে পারে কি, এটা তো একটা পাওয়ার সাপ্লাই রেল, তাই তো, নেগেটিভ দেওয়ার জন্য। তো তার সাথে কি আমি অবভিয়াসলি এটা কানেক্ট করে দেবো, কিন্তু একদমই নয়। তাহলে কিন্তু ক্যাপাসিটরটা ব্লাস্ট হয়ে যাবে। যারা তোমার ভিডিওটা দেখোনি তারা আমার ভিডিও দেখতে পারো, ক্যাপাসিটরের শর্টসের যে ভিডিওটা ছিল সেখানে দেখিয়েছিলাম যে উল্টো যদি লাগানো হয় তাহলে কিন্তু সেটা ব্লাস্ট করতে পারে। এখানে কি করে লাগাতে হবে, এই টার্মিনালটা যাবে জাস্ট এর নেগেটিভ সাথে। ওকে, তাহলে আমি কি করে লাগাবো, নেগেটিভটা যাবে এখানে, আর পজিটিভটা যাবে হচ্ছে, একটু সাইড করে দিই, এখানে। ওকে, ক্যাপাসিটরে আমি পজিটিভটা আর নেগেটিভটা কানেক্ট করলাম, আর এই নিচের ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। কিন্তু এই যে ক্যাপাসিটর দুটো আছে, এই ক্যাপাসিটর দুটোর যে মিডলের যে জয়েন্টটা আছে, এটাতে কি যাবে, এটাতে গ্রাউন্ড যাবে। সার্কিটটা একবার দেখে নাও, এই এখানে কিন্তু একটা গ্রাউন্ডের কানেকশন আছে। তাহলে আমি গ্রাউন্ডের কানেকশনটা দিয়ে দিই। আর গ্রাউন্ড কোনটা বলেছিলাম, নিচের রেলটা হচ্ছে গ্রাউন্ড। দেখো তাহলে অলরেডি সার্কিটের ফার্স্টে যে পার্টটা আছে, ট্রান্সফরমার, ব্রিজ রেক্টিফায়ার, তারপরে আছে আমার এখানে ক্যাপাসিটর। ঠিক আছে, একটু আগে তোমরা দেখতে পাচ্ছিলে ডিসিতে কত পাচ্ছিলাম আমরা, অ্যারাউন্ড 28 ভোল্ট বা 14.4 ভোল্ট যদি আমি গ্রাউন্ডের রেসপেক্টে নিই। এবার দেখা যাক আমরা কত ভোল্টেজ পাবো। দেখো, যে মোমেন্টটা আমি এখানে, এটাকে চেক করার জন্য আমার কি করতে হবে, এখানে একটা এক্সট্রা ওয়্যার লাগাতে হবে যাতে আমি ভোল্টেজটাকে মেজার করতে পারি। তো এটা হচ্ছে আমার নেগেটিভ, আর এই পয়েন্টটা হচ্ছে আমার পজিটিভ। ওকে, তাহলে আমি প্রথমে চেক করব হচ্ছে পজিটিভ, এটা ব্ল্যাক ওয়্যার, সরি। তো এটা যাবে পজিটিভে, হলো পজিটিভ, আর নেগেটিভের লাইনে গেল নেগেটিভ। আগে কত ছিল, 28 পয়েন্ট সামথিং, তাই তো। তাহলে এখন কত পাবো, এখন আশা করে কি আশা করা যায়, বেশি।
কত হয়ে গেল? 35.6 ভোল্ট। তার রিজন কি? তার রিজন হচ্ছে ক্যাপাসিটরকে লাগানোর পরে এ কি করলো, এসিটাকে ফিল্টার আউট করে দিল। ঠিক আছে, এসিটা ফিল্টার আউট করলে তোমাকে কিছুক্ষণ পর যখন ক্যাপাসিটরের ক্যালকুলেশন দেখাবো তখন তোমরা দেখতে পাবে যে রিপল যেটা হয় সেই রিপলটাকে রিমুভ করার জন্য আমরা এখানে ক্যাপাসিটরটা লাগাই। ঠিক আছে, যত বড় আমি ক্যাপাসিটর লাগাবো তত ভালো রিপলটাকে রিমুভ করতে পারবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার এখানে অলরেডি ফিল্টার আউট আমি করে দিলাম। যখন আমার ফিল্টার আউট হয়ে গেল, এবার কাজ কি হবে? এবার আমাকে লাগাতে হবে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, এবার দেখেন দুটো ভোল্টেজ রেগুলেটর আছে। এইটা হচ্ছে আমার 7812, ওকে, আর এটা হচ্ছে 7912। তো সার্কিটে যদি দেখতে হবে 7812 আর 7912 কিন্তু কানেকশন ডায়াগ্রাম কিন্তু একটু আলাদা রকম। 7812 তে কি হয়, একে হচ্ছে আমার ইনপুট, দুই হচ্ছে গ্রাউন্ড, আর তিন হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, 7912 তে কিন্তু উল্টো। 7912 তে কি দেখলে সার্কিটে, একে হচ্ছে গ্রাউন্ড, দুই হচ্ছে ইনপুট, তিনে হচ্ছে আমার আউটপুট। তো সেই হিসেবে কানেক্ট করতে হবে। তাহলে সেটা আমি করি এবার। তাহলে ফার্স্ট হচ্ছে 7812, 7812 কে আমি এভাবে কানেক্ট করে দিলাম, এখানে রাখলাম। ওকে, লাগানো হয়ে গেছে। এবার কি এটা হবে কি 1 নম্বর পিনে যাবে, কেন? এটা হচ্ছে ইনপুটটা। আমি এটাকে 1 নম্বর পিনে লাগিয়ে দিচ্ছি। সামনের দিক দিয়ে লাগাই। এটা হচ্ছে 1 নম্বর পিনে দিয়ে দিলাম। ওকে, 2 নম্বর পিন কি হবে? গ্রাউন্ড হবে। তো এটা হচ্ছে গ্রাউন্ডের টার্মিনাল, আমি 2 নম্বর পিনকে গ্রাউন্ড করে দিচ্ছি। ওকে, আর 3 নম্বরটা কি হবে? 3 নম্বর হবে আমার আউটপুট, তাই তো? তাহলে 3 নম্বর পিনটাকে আমি লিখে দিচ্ছি আউটপুটে। ওকে, তার মানে এটা হচ্ছে আমার পজিটিভ 12 ভোল্ট দেখাবে। ঠিক আছে, এবার আমি লাগাবো হচ্ছে 7912। 7912 হচ্ছে এটা, এটাকে আমি সেম ভাবে লাগাচ্ছি। এখানে দেখে নেবে অলওয়েজ এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, এখানে কি হবে? এখানে আমার এটা যাবে হচ্ছে 2 নম্বর পিনে। 1 নম্বর দিলে কিন্তু এটা পুড়ে যাবে, মাথায় রাখবে এটা। ঠিক আছে, এটা দিলাম আমি 2 নম্বর পিনে। ঠিক আছে, একে কে যাবে? একে হবে আমার গ্রাউন্ড। ওকে, একে গ্রাউন্ড হয়ে গেল। তিনে তাহলে কি হবে? তিনে আমার আউটপুট। তিনে আমি একটু অন্য কালার নিচ্ছি, গ্রিন কালার নিয়ে নিলাম। তাহলে তিন হয়ে গেল এটা আমার গ্রাউন্ড। ঠিক আছে, এটাকে আমি গ্রাউন্ড করলাম। ঠিক আছে, তো আরেকটা আমি জাম্পার ওয়্যার নিয়ে নিচ্ছি। ওকে, তো এইটা জাম্পার ওয়্যারটা আমি নিলাম হচ্ছে গ্রাউন্ডের জন্য লাগিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে আমার +12 ভোল্ট, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, আর এটা হচ্ছে -12 ভোল্ট। তাহলে ফাইনালি চেক করা যাক সার্কিট। তুমি বুঝতে পেরেছো এই সার্কিটে কি হলো? ফার্স্টে ট্রান্সফরমার, তারপরে ব্রিজ রেক্টিফায়ার। যতক্ষণ আমি ক্যাপাসিটর লাগাইনি ততক্ষণ কি দেখলাম? ডিসি 28 ভোল্ট। যেই ক্যাপাসিটর লাগালাম ডিসি ভোল্ট বেশি বেড়ে গেল, কেন? এসিটা ফিল্টার আউট হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি দেখলাম? আমরা ভোল্টেজ রেগুলেটর লাগালাম যাতে কনস্ট্যান্ট ভোল্টেজ পাই। এবার আমরা দেখবো যে আমার আউটপুট ভোল্টেজটা কত দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার পজিটিভ, লিখে দিলাম। আমার কি গ্রাউন্ড কোনটা? গ্রাউন্ড হচ্ছে আমার এটা, তাই তো? কত দেওয়া উচিত? +12 ভোল্ট। দেখো কত পেলাম? +12.30 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমি দেখতে পেলাম যে আমার ইনপুট ভোল্ট আউটপুট ভোল্টেজ হলো কনস্ট্যান্ট প্লাস অ্যারাউন্ড 12.3 ভোল্ট পেলাম। ঠিক আছে, এটা গেল কি পজিটিভটা। বা নেগেটিভটা চেক করি, যেহেতু অপ অ্যাম্পে আমার +12 -12 দুটোই দরকার। নেগেটিভটা কত আছে? অ্যারাউন্ড -11.87। এটুকু ফ্লাকচুয়েশন থাকবেই আই ফিল এররের জন্য। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে সার্কিট ডায়াগ্রামটা হলো, এই সার্কিট ডায়াগ্রামটাতে প্রত্যেকটা কম্পোনেন্ট ট্রান্সফরমার, ব্রিজ রেক্টিফায়ার, ফিল্টার আর ভোল্টেজ রেগুলেটর যদি ইউজ করি তাহলে আমি আউটপুটে আমি +12 ভোল্ট আর -12 ভোল্ট পেয়ে গেলাম। ঠিক আছে,
এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে ক্যালকুলেশন গুলো আছে, যে ক্যাপাসিটরের ভ্যালু এখানে কত মাইক্রোফ্যারাডের দরকার, কত ভোল্টেজের দরকার। এই যে আইসিটা আছে এটা 7812 নিবো না 7912 নিবো না 7815 নিবো না 7915 নিবো এইটা। আর তারপরে দেখাবো এখানে যে এই যে তুমি এখানে ট্রান্সফরমারটা দেখছো, এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা আমি 12 ভোল্ট নিলেও কি এটা হয়ে যেত, নাকি 15 ভোল্টে নিতে হতো, বা 18 দেখলে 15 তো হয়ে গেল, নাকি 18 নিতে হতো। দেখো 12 ভোল্টেও আমি এটা করতে পারতাম, কিন্তু কি হবে, তখন আমাকে ক্যাপাসিটির ভ্যালুগুলোকে আমাকে আরো বাড়িয়ে দিতে হবে। তার কারণ কি, সেটা আমি ভিডিও নেক্সট স্টেপে তোমাদেরকে এবার আমি বলবো। আর এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইটা আমাকে অ্যারাউন্ড 1 অ্যাম্পিয়ার ইউজুয়ালি দেওয়া উচিত, কিন্তু এখানে আমি 1 অ্যাম্পিয়ার পাবো না। তার কারণ কি, এখানে আমি যে ট্রান্সফরমারটা ইউজ করেছি, এই ট্রান্সফরমারের কারেন্ট রেটিং কিন্তু 1 অ্যাম্পিয়ার নয়। এখানে 15 ভোল্ট, কি বলতো, 15 ভোল্ট প্লাস মাইনাস 15 মানে 30 ভোল্ট, কত ওয়াট, 25 ওয়াট। তো এখানে তুমি দেখতে পাচ্ছ রেটিংই আছে আমার অ্যারাউন্ড 0.8 অ্যাম্পিয়ারের কাছাকাছি, তাই তো। তাই জন্য আমি এখানে কখনো এটা আমি 1 অ্যাম্পিয়ার পাবো না। তো আমি এখানে আশা করছি আমার যে সার্কিট আছে এখানে অ্যারাউন্ড 300 to 400 মিলি অ্যাম্পিয়ার আমরা ইজিলি পেয়ে যাবো, যেটা আমার ডিজায়ার্ড রেঞ্জ, আমার এই অপ অ্যাম্প বা নর্মাল যে সার্কিটগুলো আমি ইউজ করি সেই সার্কিটগুলোর জন্য এটা এনাফ। ঠিক আছে। এবার তোমাকে আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখো অলরেডি দুটো ক্যাপাসিটি লাগিয়েছি, কিন্তু তোমরা যদি ডেটা শিট দেখো 7815, 7812 আর 7912, তাহলে এখানে দেখবে দুটো আরো ক্যাপাসিটার আছে। ওই যে দুটো ক্যাপাসিটার আছে, ওই দুটো ক্যাপাসিটার ট্রানজিয়েন্ট রেসপন্সকে ইমপ্রুভ করার জন্য। তো আমার এখানে যে সার্কিটগুলো আমরা ইউজ করি সেখানে আমার ট্রানজিয়েন্ট রেসপন্সের কোনো দরকার নেই, তাই জন্য আমি সেখানে সেই সিরামিক ক্যাপাসিটারগুলোকে লাগাইনি। ওকে। এবার আমরা যাবো হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্টে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে ক্যালকুলেশন গুলো, ফিল্ডের ক্যাপাসিটির ক্যালকুলেশন কি করতে হয় বা বাকি ক্যালকুলেশন গুলো কি করতে হয়। ওকে। এই সার্কিটের মধ্যে প্রথমে কি আছে, প্রথমে আছে ট্রান্সফরমার। ঠিক আছে। এই ট্রান্সফরমার লেখা আছে দেখো 15 ভোল্ট 25 ওয়াট। ওকে। তার মানে কি, এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা 25 ওয়াটের ট্রান্সফরমার। আর এর যে আউটপুট ভোল্টেজটা আছে, যদি তুমি 15 ভোল্ট ইউজ করো তাহলে কি 1 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট দিতে পারবে। আর যদি তুমি এখানে প্লাস মাইনাস 15 দুটো ইউজ করো তাহলে এর কারেন্ট রেটিং কিন্তু 1 অ্যাম্পিয়ার থেকে কম। আমি কেন এই ট্রান্সফরমারটা কিনেছি, তার কারণ হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 300 মিলি অ্যাম্পিয়ার। তার জন্য এই 25 ওয়াট কিন্তু মোর দ্যান এনাফ, তাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তুমি কোনো একটা পাওয়ার সাপ্লাই বানাতে চাও যার তুমি আউটপুট চাইছো 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, তাহলে কিন্তু এই ট্রান্সফরমারটা কাজ কিন্তু করবে না। ওকে। তাহলে তোমার সার্কিট যদি 5 অ্যাম্পিয়ারের জন্য হয়, তবুও এই যে ট্রান্সফরমারটা আছে এর কারণে কি হবে, ভোল্টেজটা তোমার ড্রপ হয়ে যাবে। তো যখনই তুমি এক পাওয়ার সাপ্লাই বানাবে, সেই পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটের উপর ডিপেন্ড করবে যে তুমি সেখানে কি কি রেটিং নেবে। ঠিক আছে, যে এটা কত ওয়াটের হবে, বাকিগুলো কত ওয়াটের হবে। ক্লিয়ার? তো ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে ট্রান্সফরমার। ওকে। তো ট্রান্সফরমারটার জন্য আমি ট্রান্সফরমারটা খুলে নিচ্ছি, যাই তুমি দেখতে পাও এই যে ট্রান্সফরমারটা আছে, প্রথমে এটাকে সাইডে রাখছি। এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারে দেখো দুটো কয়েল সাইড আছে। আমরা লেফট সাইডটাকে বলি হচ্ছে প্রাইমারি সাইড। ওকে। আর রাইট সাইডটাকে বলি হচ্ছে সেকেন্ডারি সাইড। রাইট সাইডে দেখো এখানে তিনটে টার্ন আছে, তিনটে আমার এখানে টার্মিনাল আছে রাইট সাইডে। একটা আছে দেখো ব্ল্যাক কালারের, একটা আছে রেড কালারের, আর একটা হচ্ছে গ্রিন কালারের। তো আমি যদি ট্রান্সফরমারটাকে এভাবে ঘুরিয়ে নিই তাহলে তুমি দেখতে পাবে এখানে কি আছে, 15 0 15। তার মানে কি, আমি যদি মিডলেটটার সাথে উপরটা নিই তাহলে কি দেবে, আমাকে +15 ভোল্ট দেবে। আর যদি আমি এদিকটা নিই তাহলে -15 ভোল্ট দেবে, আর গ্রাউন্ড হচ্ছে মিডলেটটা। তো এটাকে বলা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার মানে কি, যে কয়েলটা এখানে লাগানো আছে তার সেন্টারে একটা ট্যাপিং করা আছে, যেটাকে আমরা ধরছি কি 0 ভোল্ট। আর লেফট সাইডে কি বলবে -15, রাইট সাইডে কি হবে +15। ঠিক আছে। বাই দ্য ওয়ে, এখানে যে 15 ভোল্টটা আছে এটা কিন্তু আমার আরএমএস ভোল্টেজ। ঠিক আছে, এটা কিন্তু পিক ভোল্টেজ নয়, মাথায় রাখবে কিন্তু, এটা পরে বোঝাচ্ছি। এবার তোমরা সবাই জানো যে এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারের প্রাইমারিতে কি আছে, প্রাইমারিতে দেখো তিনটে কয়েল আছে, তিনটে টার্মিনাল আছে, তাই না, 0, 110, 220, তাই তো। তার কারণ কি, আমি যেহেতু এখন তাইওয়ানে আছি তার কারণে এখানে 110 ভোল্টে কাজ করে, তাই এখানে 110 আমি 0তে লাগিয়েছি। বাট যদি আমি ধরো ইন্ডিয়াতে যখন মুভ করবো, ইন্ডিয়াতে যখন যাব, তখন যদি আমি এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতে চাই, তখন কি হবে, এখানে যে ইনপুটটা আছে সেই ইনপুটটা আমি 110 থেকে মুভ করে কোথায় করবো, 220তে লাগাবো, যাতে আউটপুটটা আমার সেম 15 0 15তে যেন থাকে। ক্লিয়ার? তাই জন্য এখানে দুটো আছে। তো যখনই তোমরা ট্রান্সফরমার কিনবে, যদি তুমি ইন্ডিয়াতেই থাকো পার্মানেন্টলি, তাহলে 0 আর 20 কিনলে কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যদি ইউএস বা তাইওয়ানে যাও, সেখানে কিন্তু ভোল্টেজটা 110 ভোল্ট। তাই জন্য তোমাকে এরকম একটা ট্রান্সফরমার কিনতে হবে যার ইনপুটে আমি 110 বা 220 দুটোই দিতে পারি। বুঝতে পেরেছ? ঠিক আছে। তার কারণ কি, আমি যদি 220-র জন্য ট্রান্সফরমার কিনলাম, আমি যদি 110-এর জন্য কানেক্ট করি, তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু হাফ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে। তাহলে প্রথমে তোমাকে কি জানতে হবে, যে আমি কোন দেশে আছি, তার ভোল্টেজ রেটিং কত, সেখান থেকে আমার প্রাইমারি ভোল্টেজটা চুজ হচ্ছে। ওকে। এবার সেকেন্ডারি ভোল্টেজ আমি কি করে চুজ করবো, দেখো সেকেন্ডারি কত আছে,
0, 15, 15 আছে, তাই তো? এবার ধরো তুমি একটা পাওয়ার সাপ্লাই তৈরি করতে চাইছো যার আউটপুট ভোল্টেজ আমার হচ্ছে 15 ভোল্ট, ঠিক আছে, বা ধরো 12 ভোল্ট, তাহলে আমি কি করে চুজ করব? সেই ক্যালকুলেশনটা আমি তোমাকে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তা তুমি অলরেডি বুঝতে পারলে যে এটা একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারি কয়েল থেকে বা বেসিক থিংসটা আমি বোঝালাম। জাস্ট রেটিং যেটা আছে, কারেন্ট রেটিং আর ভোল্টেজ রেটিং, এই রেটিংটা আমি পুরো সার্কিট বোঝানোর পরে এই ক্যালকুলেশনটা করবো, তার কারণ কি, না তুমি এটা বুঝতে পারবে না। ওকে, তাহলে প্রথমে গেল কি ট্রান্সফরমার, এরপরে কি আসছে দেখো, ট্রান্সফরমারের পরে যে ইউনিট আসছে সেটা দেখো, এরপর এখানে পাচ্ছি আমি এই প্রোডাক্টটা, তাই তো? এইটা, এই যে ডিভাইসটা আছে এখানে, এই ডিভাইসটা কি, এই ডিভাইসটাকে যদি আমি তুলি এখান থেকে, এই ডিভাইসটা এটা একটা কিন্তু ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে? ব্রিজ রেকটিফায়ার আমরা এই ডায়োড দিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে? আমরা যদি ডায়োডগুলো নিই, সেই ডায়োডটাকে যদি আমি চারটে ডায়োডকে নিই পরপর, তাহলে চারটে ডায়োড দিয়ে যদি একটা ব্রিজ তৈরি করি তাহলে তার ব্রিজ রেকটিফায়ার তৈরি হবে। কিন্তু সাইজের কনস্ট্যান্টের জন্য আমি এই চারটে ডায়োড ইউজ না করে আমি এখানে একটা ব্রিজ রেকটিফায়ার আইসি নিচ্ছি। এই যে ব্রিজ রেকটিফায়ার আইসিটা দেখছো, এর মধ্যেও এরকম চারটে ডায়োডকে ব্রিজ ওয়াইজ কানেক্ট করা আছে, ঠিক আছে? আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কি এসি আর প্লাস মাইনাস, তার মানে কি আমার মিডলে যে দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল আমাকে এই ট্রান্সফর্মার থেকে যে কয়েলটা আসছে, এটা যে রেড আর এই ব্ল্যাকটা, এই দুটোকে আমাকে লাগাতে হবে হচ্ছে এসিতে। ওকে, আর এই যে প্লাস আর মাইনাস তুমি যেটা দেখছো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার ডিসি, ঠিক আছে? তো ডিসির জন্য বেরোচ্ছে রেক্টিফায়ার থেকে এই দুটো, বুঝতে পেরেছো? তাহলে আমার প্রথমে আসছে কি ট্রান্সফর্মার থেকে যে টার্মিনালটা আসছে, যে ওয়্যারটা আসছে, সেটা যাচ্ছে রেক্টিফায়ারে। এরপর কোথায় যাচ্ছে দেখো, রেক্টিফায়ারের পর আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো দুটো বড় বড় ক্যাপাসিটার আছে, ঠিক আছে? এই ক্যাপাসিটার গুলোকে বলা হয় কি ফিল্টার ক্যাপাসিটার, ঠিক আছে? দেখো, এটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, আমি অলরেডি কিছু শর্টস দিচ্ছি আমার চ্যানেলে, সেখানে তুমি দেখেছো এই ক্যাপাসিটারের যে পোলারিটি, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি তোমার পোলারিটি যদি ভুল হয় তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটা ব্লাস্ট করতে পারে, ঠিক আছে? আর ক্যাপাসিটার ব্লাস্ট হলে কেমন হবে, তখন ক্যাপাসিটারটা এরকম দেখতে হবে, ঠিক আছে? তো এই যে ক্যাপাসিটার আছে, এর পোলারিটি আছে, এটা একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার। এখানে যে ক্যাপাসিটারের ভ্যালুটা আছে এটা কত, 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এই যে ক্যালকুলেশনটা যে আমার ফিল্টার ক্যাপাসিটারের জন্য কত মাইক্রোফ্যারাড দরকার আর কত ভোল্টেজ দরকার, এর ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি করে দেখাবো, ঠিক আছে? তো এটা গেল এরপরে। তাহলে এই ফিল্টার ক্যাপাসিটরের পরে কি পেলাম আমরা, অলরেডি ফিল্টার হয়ে গেল। এরপর কি আছে, এরপরে দেখো এখানে দুটো আইসি আছে, তাই তো? আমি যদি এখানে দুটো আইসিকে তুলে নিই, তাহলে এই দুটো আইসি দেখো, এই যে দুটো আইসি আছে, এই দুটো আইসিতে হিট সিঙ্ক লাগানো আছে, কেন, এই দুটো অত্যধিক পরিমাণে গরম হয়। এগুলো এটা কি, এই দুটো আইসি হচ্ছে লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর, ক্লিয়ার? এখানে যে আইসিটা আছে, এই আইসিতে আমি লেফট সাইড ইউজ করেছি 7812, ঠিক আছে? আর রাইট সাইডে আমরা দেখতে পাবে না, রাইট সাইড ইউজ করেছি 7912। ভোল্টেজ রেগুলেটর আইসির নাম্বারটা ডিপেন্ড করবে তুমি কত ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাতে চাইছো। যদি তুমি 15 ভোল্টের বানাও তাহলে কি হবে, 7815, 7915। যদি তুমি 5 ভোল্টের বানাও তাহলে কি হবে, 7805, 7915। ক্লিয়ার? তো এটা হচ্ছে কি লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর। তার মানে কি, এই যে ভোল্টেজ রেগুলেটরটা আছে, এর ইনপুটে যদি আমি 12 ভোল্টের যদি বেশি ইনপুট দিই, এবং 14 ভোল্টের বেশি যদি ইনপুট দিই, তাহলে আউটপুট কি হবে, আউটপুট একটা 12 ভোল্টেজ কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো, ঠিক আছে? এটা কিন্তু ভেরিয়েবল নয়। ভেরিয়েবলের জন্য কি ইউজ করতে হবে, LM317, যেটার জন্য আমার একটা আর একটা ভিডিও আসবে এরপরে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বানাতে হয়, যেটা শুধুমাত্র পজিটিভের জন্য করবো। কিন্তু যদি তোমার নেগেটিভও দরকার, তখন কি ইউজ করবে, LM337। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, 12 ভোল্টের জন্য কি 7812, 15 ভোল্টের জন্য 7815, 5 ভোল্টের জন্য 7805, 9 ভোল্টের জন্য 7809। ক্লিয়ার? তো এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি, বুঝতে পেরেছো? তাহলে আমরা যে কম্পোনেন্টগুলো দেখলাম তার আমি যদি একবার রিভাইজ দিয়ে দিই, ফার্স্টে কি আসছে ট্রান্সফরমার, তারপরে কি আসছে রেকটিফায়ার, তারপর কি আসছে ফিল্টার ক্যাপাসিটার, আর তারপর কি আসছে এই ভোল্টেজ রেগুলেটর আইসি। ওকে, তাহলে এই যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টটাকে কোন সার্কিটে কিভাবে ইউজ করব, আমরা সেটাকে তোমাকে বোঝাই। তারপরে তোমাকে এই যে কম্পোনেন্টগুলো আছে, ট্রান্সফরমার বলো বা ফিল্টার ক্যাপাসিটার বলো বা ভোল্টেজ রেগুলেটর বলো বা ধরো এই ব্রিজ রেকটিফায়ার বলো, এই প্রত্যেকটা জিনিসের আমি তোমাকে রেটিংটা চুজ করা শেখাবো, যে প্রত্যেকটা রেটিং কত হবে। জাস্ট লাইক এই ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটার ভোল্টেজ রেটিং কত হবে বা এর কত মাইক্রোফ্যারাড হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, এই রেটিংগুলোর উপর ডিপেন্ড করবে যে তোমার আউটপুট ভোল্টেজ কত হবে আর আউটপুটে তুমি কত কারেন্ট পাবে, ঠিক আছে? সো লেটস গো টু দ্য আইপ্যাড। তাহলে আমরা ফার্স্টে ব্লক ডায়াগ্রাম ওয়াইজ দেখি, যেহেতু আমরা এখানে সবকিছু ব্লক ডায়াগ্রাম ওয়াইজ বললাম,
তাই জন্য প্রথমে যদি ব্লক ডায়াগ্রাম ওয়াইজ দেখি তাহলে কি হবে, প্রথমে আমার থাকবে এখানে একটা ট্রান্সফরমার, ওকে। তারপরে আমার এখানে যাবে হচ্ছে রেকটিফায়ার, তারপর এখানে আমার যাবে হচ্ছে ফিল্টার, ওকে। তারপর আমার আসবে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, ক্লিয়ার। আর তারপর এখানে আমার আসছে লোড, ঠিক আছে। আর ট্রান্সফরমার কি হবে, ইনপুট ভোল্টেজ 100 ভোল্ট 60 হার্জ, ক্লিয়ার। তাহলে দেখো এই যে ব্লক ডায়াগ্রামটা বললাম, এবার তোমাকে বুঝতে হবে যে আমার এই প্রত্যেকটা কম্পোনেন্ট কেন দরকার, তাই তো। আমার ইনপুট ভোল্টেজ কত আছে এখানে, 110 ভোল্ট 60 হার্জ, ক্লিয়ার। আউটপুট কত চাইছি আমি, আমি এখানে আউটপুট চাইছি +12 ভোল্ট -12 ভোল্ট, ঠিক আছে। আর কারেন্ট রিডিং কত চাইছি, 300 মিলি অ্যাম্পিয়ার, তাই তো। এটা হবে কি পিওর ডিসি, তার মানে কি 0 হার্জ। তাহলে দেখো আমি এখানে দুটো ডিফারেন্স দেখতে পাচ্ছি। ফার্স্ট ডিফারেন্স কি, ভোল্টেজটা দেখো মাত্র +12 ভোল্ট, এখানে কত আছে 110 ভোল্ট। তাহলে আমাকে এমন একটা কিছু দরকার যে ভোল্টেজটা ডাউন করতে পারে, তাই তো। তাই জন্য কি ইউজ করবো আমি এখানে, ট্রান্সফরমারটা ইউজ করবো। এই ট্রান্সফরমারের কাজ কি, এই ভোল্টেজটাকে স্টেপ গ্রাউন্ড করা 110 থেকে অ্যারাউন্ড 12 ভোল্টের জন্য যেটা দরকার সেটা, ঠিক আছে। সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তারপরে কি আছে, দেখো আমি যদি ট্রান্সফরমার ইউজ করি তাহলে ট্রান্সফরমার কি হবে, এর যে আউটপুটটা পাবো এই আউটপুট কত হবে, এর আউটপুট ধরো আমি যে 15 ভোল্টে ইউজ করেছি, তো আমি এখানে 15 ভোল্ট 60 হার্জ আসবে, ক্লিয়ার, তাই তো। তাহলে আমার এখানে দেখো 15 ভোল্ট মানে কি, ভোল্টেজটা অলরেডি কমিয়ে দিয়েছি আমি, 12 কাছাকাছি নিয়ে এসছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ফ্রিকোয়েন্সি কত আছে, 60 হার্জ আছে, তাই তো। এটা কি, এটা হচ্ছে এসি। একই করতে হবে, ডিসি করতে হবে। তাহলে সেটা নন, আমরা কি আমরা জানি যে এসি কে ডিসি করার জন্য কি ইউজ করি আমরা, রেকটিফায়ার ইউজ করি, তাই তো। তাহলে আমি যখন রেকটিফায়ারের ইনপুটে একটা এসি সাইন ওয়েভ দিব, তাহলে আউটপুটে কি দেবে, এই ইনপুটে যদি যায় রেকটিফায়ারের এটা, তাহলে আউটপুট কি দেবে, আমার আউটপুট দিবে আমাকে একটা পালসেটিং ডিসি, ওকে। এর ফ্রিকোয়েন্সি কত হলে, ফ্রিকোয়েন্সি হবে 120 হার্জ, ক্লিয়ার, তাই তো। কিন্তু আমার দরকার কি 0 হার্জ, তার মানে এ এখনো তো পিওর ডিসি নয়। তাহলে এখানে যে রিপেল গুলো আছে এই রিপেল গুলোকে রিমুভ করতে হবে। তাই জন্য আমরা কি ইউজ করব, এই রিপেল গুলোকে ফিল্টার আউট করার জন্য আমাকে যেটা ইউজ করবো সেটা কি, ফিল্টার, বা আমরা এখানে কি ইউজ করবো, ক্যাপাসিটিভ ফিল্টার, ওকে। তাই নাকি লিখেছি আমি কি, ফিল্টার, ক্লিয়ার। এই যখনই আমি এটাকে ফিল্টারের মধ্যে দিব তখন কি হবে, এই রিপেল গুলো কমে যাবে। সেই রিপেল গুলো কমে এটা হতে পারে কি, ডাইরেক্টলি পুরোপুরি স্মুথ হয়ে যাবে, অথবা ক্যাপাসিটিভ ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা রিপেলটা একটু হলেও কমবে, ঠিক আছে। আমি এখানে দেখো একটা রিপেল দিলাম হালকা করে, একটা কি করলাম কনস্ট্যান্ট দিলাম, ডিপেন্ড করছে কি, ক্যাপাসিটির ভ্যালুর উপরে। এই জন্যই বললাম যে ক্যাপাসিটির ভ্যালুটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্লিয়ার। এরপরে দেখো আমি এখানে পিওডিসি তো পেয়ে গেলাম, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার এরপরে কি দরকার, ভোল্টেজ রেগুলেটর দরকার। কেন ভোল্টেজ রেগুলেটর দরকার, তার কারণ হচ্ছে আমি ধরো এখানে একটা 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই তৈরি করে ফেললাম, ঠিক আছে। এই 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই তৈরি করলেও এর একটা ইনপুটে একটা রেজিস্ট্যান্স থাকে যেটা বলা হয় সোর্স রেজিস্ট্যান্স, সেটা ধরো এখানে আমি বললাম অ্যারাউন্ড 100 ওহম, ক্লিয়ার। তাহলে এটাকে যখন আমি ইউজ করব, আমি যদি এখানে ধরো একটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্সকে লাগাই অ্যাজ এ লোড, তাহলে আমার আউটপুট ভোল্টেজ কত হবে, ভি আউটপুট ইকুয়াল টু 10 কে ডিভাইডেড বাই 10 কে প্লাস 0.1 কে, তাই তো, ইন্টু 12 ভোল্ট, ওকে। তার মানে কত হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি হবে 12 ভোল্ট, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আমি এই রেজিস্ট্যান্সটাকে কমিয়ে যদি 100 ওহমে নিয়ে আসি, তাহলে ভোল্টেজ কত হবে, ভি আউটপুট ইকুয়াল টু হবে 100 ডিভাইডেড বাই 100 প্লাস 100, তাহলে এটা কত হচ্ছে, এটা আমার হবে দেখো অ্যারাউন্ড 6 ভোল্ট। তার মানে আমার যে আউটপুট ভোল্টেজটা আছে সেই আউটপুট ভোল্টেজটা পুরোপুরি ডিপেন্ড কার উপর করছে, এই লোড রেজিস্ট্যান্সের উপরে, তাই তো। তার মানে কি, যখনই আমি লোড রেজিস্ট্যান্সটা কমাচ্ছি অথবা যখনই আমি লোড কারেন্টকে বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, আমার আউটপুট ভোল্টেজটা ড্রপ করে যাচ্ছে, তাই তো। এই কারণে কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি অ্যাজ এ একটা জেনার ডায়োড, যে ভোল্টেজ রেগুলেটর কাজ করতে পারে। অথবা আমি তোমাদের অলরেডি আমাকে ভিডিও দেওয়া আছে কি, আরপিএস এর ভিডিও আছে, তাই না। আরপিএস এ কি হয়, একটা রেগুলেটর আমরা নিজে থেকে তৈরি করতে পারি, তাই তো। যেখানে একটা বড় একটা সার্কিট থাকে, যেখানে ট্রানজিস্টর ইউজ করা হয়, সিরিজ রেগুলেটর, সব কিছু বুঝিয়েছিলাম তোমাদেরকে আমি। যদি কেউ না দেখে থাকো ভিডিওটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ট্রানজিস্টর দিয়ে কি করে একটা রেগুলেটর তৈরি করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার একটা পাওয়ার সাপ্লাই তৈরি করছি যেটা আমার প্র্যাকটিক্যালি কাজে লাগবে, তাই জন্য কি হাই কারেন্ট দরকার, তাই তো। এই কারণে আমার কি ইউজ করতে হবে, একটা আইসি ইউজ করতে হবে, ঠিক আছে। তা আমরা কি করব, আমরা একটা ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ করব, ঠিক আছে। এটা কি,
লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি। ওকে, তোমরা লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ না করে তোমরা আর কি কি অপশন আছে, তোমরা ইউজ করতে পারো বাক কনভার্টার। ঠিক আছে, এই যে বাক কনভার্টার যেটা বললাম, এইটা হচ্ছে নন লিনিয়ার একটা। ঠিক আছে, এই যে বাক কনভার্টার আছে এর একটা কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এইটা নিয়ে আমি পুরো কথা বলবো। লিনিয়ার আর বাক কনভার্টারের মধ্যে কি কি মেজর ডিফারেন্স আছে, বা এসএমপিএস আর লিনিয়ার ভোল্টেজ সাপ্লাইয়ের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কি হয় না হয়, সেগুলো আমি দিয়ে আমি একটা পরে একটা ভিডিও নিয়ে আসবো পাওয়ার সাপ্লাইয়ের উপরে। ঠিক আছে, তো তোমরা এখানে জেনে রাখো বাক কনভার্টার যদি ইউজ করি সেটার মেন প্রবলেম কি, এর জন্য একটা হাই ফ্রিকোয়েন্সির একটা নয়েজ আছে বা ইন্টারফারেন্স আছে। ঠিক আছে, যেটা সার্কিটের অন্যান্য কম্পোনেন্টকে ডিস্টার্ব করতে পারে। ক্লিয়ার? ওই জন্য আমরা জেনারেলি ইউজ করি লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর। মেন ডিফারেন্স কি, লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর এফিসিয়েন্সি কত হয়, অ্যারাউন্ড 50%। ঠিক আছে, হোয়ার বাক কনভার্টার এফিসিয়েন্সি কত হয়, অ্যারাউন্ড মোর দ্যান 90%। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পারছো যে লিনিয়ার ভোল্টেজ রেগুলেটরের এফিসিয়েন্সি 50% হওয়ার জন্য এই 50% পাওয়ার আমি ইউজ করতে পারি, আর 50% পাওয়ার কি হবে, অ্যাজ এ হিট জেনারেট করবে। এই কারণে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আবার তুমি একটু স্ক্রিনে এসো, এই কারণে তোমাদেরকে আমি দেখালাম এই যে ভোল্টেজ রেগুলেটর গুলো আছে না, এই ভোল্টেজ রেগুলেটরটা ইউজ করছি আমি এখানে একটা হিট সিঙ্ক ইউজ করতে হবে। কেন, এ একটা হিউজ অ্যামাউন্টের পাওয়ারকে অ্যাজ এ হিট হিসেবে ডিসিপেট করবে। বোঝা গেছে? তাই জন্য আমাকে টেম্পারেচারটাকে কম করার জন্য কি ইউজ করতে হবে, একটা এখানে হিট সিঙ্ক ইউজ করতে হবে। যদি হিট সিঙ্ক ইউজ না করি তাহলে কি হবে, এই যে আইসিটা আছে এই আইসির টেম্পারেচার বেড়ে যাবে, আইসির টেম্পারেচার বেড়ে গেলে আইসিটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? ঠিক আছে, তো তাই জন্য আমরা যদি লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর ইউজ করি তাহলে আমরা অলওয়েজ ইউজ করবো একটা হিট সিঙ্ক ইউজ করবো। বুঝতে পেরেছো? তাহলে অলরেডি তোমরা বুঝতে পারলে যে আমার কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করছি আর কেন ইউজ করছি। বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে বুঝতে হবে যে আমার এখানে যে রেগুলেটর ইউজ করব বা ফিল্টার ইউজ করবো সেগুলোর ক্যালকুলেশনগুলো কি হবে। ঠিক আছে, আমি লাস্টের দিক থেকে আসছি। ঠিক আছে, কেন, আমি লাস্টের ভোল্টেজটা জানি 12 ভোল্ট, তাই তো আমি এখান থেকে আস্তে আস্তে স্টেপ আপ করতে করতে দেখবো যে এখানে আমার ট্রান্সফর্মার রেটিংটা কত হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা এখানে যে পাওয়ার সাপ্লাইটা বানাচ্ছি সেই পাওয়ার সাপ্লাই আউটপুট ভোল্টেজ কত, +12 ভোল্ট আর -12 ভোল্ট। আমি +12 ভোল্টের জন্য যা ইউজ করবো, -12 জন্য আমি সেম সেম কম্পোনেন্ট ইউজ করবো। তো ক্যালকুলেশনের জন্য আমি শুধুমাত্র +12 ভোল্ট ধরছি এখানে। ঠিক আছে, তাহলে আমার এখানে আউটপুট ভোল্টেজ দরকার +12 ভোল্ট কনস্ট্যান্ট, তাই তো। তার মানে আমি এখানে যে ভোল্টেজ রেগুলেটরটা ইউজ করবো সেই ভোল্টেজ রেগুলেটরটার নাম হবে 7812। ঠিক আছে, 7812 যদি আমি আইসি ইউজ করি তাহলে এই আইসির আউটপুট ভোল্টেজ কত হয়, 12 ভোল্ট হয়। ঠিক আছে, এবার যদি কেউ চায় যে আউটপুট কত চাই, 15 ভোল্ট, তাহলে কি ইউজ করবে, তাহলে সে ইউজ করবে 7815। আবার যদি কেউ 18 ভোল্ট চায় তাহলে কি ইউজ করবে, 7818। আর 05 এর জন্য কি হবে, 7805। তো বুঝতেই পারছো 78 সিরিজের এই দুটো ডিপেন্ড করছে কত ভোল্টেজ। ঠিক আছে, আবার যখন -12 ভোল্টের জন্য করব তখন কি ইউজ করবো আমি, 7912। তার মানে কি, 78 মানে হচ্ছে পজিটিভ আর 79 মানে হচ্ছে নেগেটিভ, আর এটা কি ডিনোট করবে, ভোল্টেজ ডিনোট করবে। ক্লিয়ার? তাহলে ভোল্টেজ ইকুইটি আমার দরকার কি হবে, +12 ভোল্টের জন্য 7812 আইসি দরকার। ওকে, আর নেগেটিভের জন্য কি ইউজ করো, 7912। ঠিক আছে, তার মানে আমার এখানে অলরেডি বুঝতে পারলে যে ভোল্টেজ রেগুলেটরের আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট, আমি ইউজ করবো 7812। ক্লিয়ার? এবার 7812 ইনপুট ভোল্টেজ কত হলে এই আউটপুট আমাকে 12 ভোল্ট দেবে। তাহলে এই যে 7812টা আছে এর ইনপুট ভোল্টেজটা আমাকে দিতে হয় মিনিমাম 14 ভোল্ট, 2 ভোল্টের বেশি রাখতে হয়। তাহলে কি হবে, তাহলে আমি যদি এই 7812 ইনপুটে 14 ভোল্ট দিই তাহলে আউটপুট কত পাবো, 12 ভোল্ট পাবো। ক্লিয়ার? তাহলে আমার যে আউটপুটটা আসবে ক্যাপাসিটার থেকে, ফিল্টার থেকে, সেটা কি হতে হবে, 14 ভোল্টের থেকে বেশি হতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে দেখো, আমি এখানে যে তোমাদেরকে ব্লক ডায়াগ্রামটা বোঝালাম সেই ব্লক ডায়াগ্রাম অনুযায়ী আমার এখানে মিনিমাম দরকার 14 ভোল্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম এখানে কোনো লিমিট নেই, ম্যাক্সিমাম এখানে খুব বেশি যাবো না, অ্যারাউন্ড 30 ভোল্টের কাছাকাছি থাকে। 30 ভোল্ট আমার দরকার আসবেও না এখানে। ঠিক আছে, তো মিনিমাম 14 ভোল্ট দিলে আউটপুট কত হবে, 12 ভোল্ট পাবো। ক্লিয়ার? তো তোমরা অলরেডি ভোল্টেজ রেগুলেটর বুঝলে, এবার কি ইউজ করবো, ফিল্টার, তাই তো। তাহলে দেখো এবার ফিল্টারটা কি করে চুজ করব। তোমরা অলরেডি জানো যে এখানে আমরা ফিল্টারের জন্য ইউজ করব, ফিল্টারের জন্য ইউজ করা হবে ক্যাপাসিটার, তাই তো। তাহলে যে ক্যাপাসিটারটা ইউজ করব সেই ক্যাপাসিটারটার ফর্মুলা কি হবে, তার জন্য আগে আমি এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখে আমি বুঝিয়ে দিই যে কি করে এই ক্যালকুলেশনটা করতে হয়। এটা হচ্ছে আমার রেকটিফায়ার। ওকে,
এখানে আমি যদি এসি ভোল্টেজ দিই, এখানে কি আসবে? পালসেটিং ডিসি। পালসেটিং ডিসি মানে এটা এরকম দেখতে হয়, ঠিক আছে? এবার এর যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আমার স্ট্রেট হতে পারে পুরোপুরি এরকম, যেখানে এটা যদি ভি পিক হয় এটা বেশি হবে, ঠিক আছে? এটা যদি ভি এম হয় ম্যাক্স ভি, তো এটা কি হবে? এটা ভিএম এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, তাই তো? বা আরো বেশি রিপেল থাকতে পারে, ঠিক আছে? তাহলে এই যে রিপেলটা হবে না, এই রিপেলটা ডিপেন্ড করছে কি আমার ক্যাপাসিটরের ক্যালকুলেশনের উপরে, যে আমি এখানে যে ক্যাপাসিটরটা লাগাচ্ছি সেই ক্যাপাসিটরের ভ্যালুটা কত হলে এই রিপেলটা আমার কম হবে, তাই তো? তার ফর্মুলা কি? তার ফর্মুলার জন্য তোমাকে আমি বলে দিই এখানে। তো আমি চাইছি, দেখো, আমার এখানে মিনিমাম কত দরকার? মিনিমাম আমার দরকার হচ্ছে 14 ভোল্ট, এর নিচে আমি যেতে পারবো না, ঠিক আছে? আমার যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমার থেকে যে আউটপুটটা আছে সেটা কত হচ্ছে? +15 ভোল্ট আরএমএস। তাহলে পিক কত? √2, তাই তো? এটা কত হচ্ছে আমার? 21.21। ওকে, ডায়োড কিছু একটা ড্রপ করছে 1.4 ভোল্ট, সেটা বিয়োগ করলে কত হচ্ছে? এটা বিয়োগ করলে হচ্ছে আমার 19.7 ভোল্ট। ক্লিয়ার? তো আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি 20 ভোল্ট ধরে নিলাম, তাই তো? তার মানে আমার যে পালসেটিং ডিসি যেটা আছে তার যে পিকটা আছে সেই পিকটা কত আছে? 20 ভোল্ট। ওকে, তার মানে আমার ভোল্টেজ এগুলোটা কত দরকার? মিনিমাম 14 ভোল্ট দরকার। তাহলে আমি যে ক্যাপাসিটর লাগাবো সেই ক্যাপাসিটরের যে আউটপুটটা, সেই আউটপুটটা যদি আমার এই 20 ভোল্ট থেকে যদি 14 ভোল্টেও যদি মুভ করে, ক্যাপাসিটর আউটপুটে যদি 20 ভোল্ট থেকে যদি 14 ভোল্টে যদি থাকে, তাহলে সেটা আমার কাজ চলে যাবে, তাই তো? তার মানে বলতে চাইছি দিস ইজ 20 ভোল্ট অ্যান্ড দিস উইল বি 14 ভোল্ট। ওকে, যদি আমার এই রেঞ্জের মধ্যে যদি রিপলটা থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেড। তাহলে আমার আউটপুট ভোল্টেজটা কি হবে? আমার কনস্ট্যান্ট থাকবে, কোনো প্রবলেম হবে না। কেন? 14 ভোল্টের নিচে কিন্তু ভোল্টেজটা আমার যাচ্ছে না, তাই তো? তার মানে বলতে পারি এখানে ডেল্টা ভি কত হচ্ছে আমার এখানে? 20 - 14 কত হচ্ছে? 6। ক্লিয়ার? তাই তো? এবার দেখো, আমরা জানি যে ক্যাপাসিটরের কারেন্টের ফর্মুলা কি? I = C × dV × dt, তাই তো? এবার দেখো, এই যে ডিভিডিটি করলাম, এই ডিভিটা হচ্ছে কি এই ভোল্টেজের ডিফারেন্সটা, ঠিক আছে? কারেন্ট কত? আমি যে সার্কিটটা বানাচ্ছি সেই সার্কিটের কারেন্ট আমি 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি চুজ করছি। কেন আমি 1 অ্যাম্পিয়ারের জন্য করছি? তার কারণ হয়তো যদি আমি কোনো আপগ্রেডেশন দরকার হয় কখনো আমার সার্কিটে, আমি যদি ট্রান্সফর্মার চেঞ্জ করে দিই, যদি এটা বেশি কারেন্টের ট্রান্সফর্মার লাগায়, তাহলে সেটা 1 অ্যাম্পিয়ারের জন্য কাজ করতে পারে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল চয়েস। তোমরা 300 মিলি অ্যাম্পিয়ার 300 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো আমি এখানে তোমার ক্যালকুলেশনটা বুঝিয়ে দিচ্ছি কি হবে, দেখো। I = C × dV dt, তার মানে কি হচ্ছে? C = I × dt/dV। ওকে, এই যে ডিভিটা থাকলে বুঝতে পারলে। আর ডিডিটা কি? ডিডিটা হচ্ছে, দেখো, আমার কি হয়? ফ্রিকোয়েন্সি = 1/Δt। ওকে, তার মানে বলতে পারি এখানে আমি I/ফ্রিকোয়েন্সি ইন্টু ডেল্টা ভি। বুঝতে পেরেছ? ঠিক আছে, = C। তো এইটা হচ্ছে মেন ফর্মুলা ক্যাপাসিটরের ক্যালকুলেশন করার, যে আমি কত ক্যাপাসিটর লাগবে সেটা এখান থেকে বেরোবে, ঠিক আছে? এবার আমার কারেন্ট কত বললাম? আমি আমি যে সার্কিটটা তৈরি করছি 300 মিলি অ্যাম্পিয়ার হলো, আমি চাইছি 1 অ্যাম্পিয়ারের জন্য। তোমাদের যার যা কারেন্ট দরকার সেই অনুযায়ী বসাবে। ধরো এটা 1 অ্যাম্পিয়ার। ওকে, ফ্রিকোয়েন্সি কত? দেখো, ক্যাপাসিটরের ইনপুটে যে ফ্রিকোয়েন্সিটা যাচ্ছে সেটা কিন্তু সোর্সের ফ্রিকোয়েন্সির ডবল, তাই না? তাই না? কেন? দেখো, সোর্স কি আছে? সোর্স হচ্ছে আমার এটা, তাই তো? তাহলে কি টাইম পিরিয়ড কি? এটা হচ্ছে টাইম পিরিয়ড। কিন্তু যখন আমি রেকটিফায়ার লাগাচ্ছি তখন কি হচ্ছে? তার টাইম পিরিয়ড কত? এটা হচ্ছে টাইম পিরিয়ড, তাই তো? তার মানে কি টাইম পিরিয়ডটা কি হচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। তার ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি আমার বেড়ে যাবে, মানে ডবল হয়ে যাবে, তাই তো? তাহলে আমার যে সোর্সের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা কত? 60 হার্জ। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 120 হার্জ। ক্লিয়ার? আর ডেল্টা ভি কত? আমার যে সার্কিটটা আছে এখানে কত বললাম? 20 ভোল্ট, আর এটা কত? 14 ভোল্ট। তা ডেল্টা ভি কত হচ্ছে এখানে আমার? 6 ভোল্ট। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে এখানে আমার? 1/720। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি? 0.0013888.8, তাই তো? সরি, পয়েন্টটা থাকবে না এখানে, এটা ফ্যারাড। ওকে, তা মাইক্রোফ্যারাডে গেলে কত হচ্ছে? 222, তাই তো? তার মানে কত হচ্ছে এটা? 13.1388 মাইক্রোফ্যারাড। ওকে,
তাহলে আমি যে ফিল্টার ক্যাপাসিটিটা ইউজ করব সেই ফিল্টার ক্যাপাসিটারটা যদি অ্যারাউন্ড 1400 মাইক্রোফ্যারাডের কাছাকাছি হয় তাহলে আমার হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দেখো অলরেডি আমরা ভোল্টেজ রেগুলেটর কি নিব, 7812 চুজ হয়ে গেল। ফিল্টার কত নেব, ফিল্টার ক্যাপাসিটার 1400 মাইক্রোফ্যারাড মিনিমাম, যেটা দেখো আমার দুটো ক্যাপাসিটার যে রেটিং গুলো হয় না সেটা কত হয়, 1000 মাইক্রোফ্যারাড, তারপর কত হয় 22000 মাইক্রোফ্যারাড, তাই তো? তাহলে কত নেব এখানে আমি, এটা অ্যাপ্রক্সিমেটলি বাজার থেকে আমাকে কিনতে হবে 2200 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তাহলে আমার কি হলো, ভোল্টেজ রেগুলেটর হলো, আর আমার এখানে ক্যাপাসিটার, ফ্রিকোয়েন্সি না এটা ক্যাপাসিটার আমি পেয়ে গেলাম। এবার কি, রেকটিফায়ার। তাহলে যে রেকটিফায়ারটা ইউজ করবে সেই রেকটিফায়ারের জন্য তোমরা এখানে কি ইউজ করতে পারো, তোমরা ডায়োড দিয়ে রেকটিফায়ার বানাতে পারো। সেটা কেমন দেখতে হবে, জাস্ট 4টে ডায়োড নিলে সেই 4টে ডায়োডকে তুমি ব্রিজ কম্বিনেশনে কানেক্ট করলে। ওকে, ব্রিজ ওয়াইজ কানেক্ট যদি করে দাও তাহলে আমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যদি এটাকে 1 অ্যাম্পিয়ার একটা পাওয়ার সাপ্লাই বানাতে চাও তাহলে কি হবে, এই যে ডায়োডগুলো থাকবে এই ডায়োডগুলোকেও কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্টকে সহ্য করার মতো ক্যাপাসিটি থাকতে হবে, তাই তো? তার মানে এই যে ডায়োডগুলো রেটিং হবে এই ডায়োডগুলো রেটিং হতে হবে মিনিমাম 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার তুমি যদি 5 অ্যাম্পিয়ারের চাও তাহলে কি হবে, এই ডায়োডগুলোকে মিনিমাম 5 অ্যাম্পিয়ার কিন্তু ক্যারি করতে জানতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা দেখলাম সেটা কি, এই যে ডায়োডগুলো আছে এই ডায়োডগুলো কত ভোল্টেজ ড্রপ করবে, 1.4 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে কত ভোল্ট ছিল, 20 ভোল্ট দিয়েছিলাম, আমি ক্যালকুলেশন করেছিলাম, আমি কত ধরেছিলাম এখানে 20 ভোল্ট ধরেছিলাম, তাই তো? তাহলে এখানে যদি 1.4 ভোল্ট নেয় তাহলে ইনপুটও কত হতে হবে, ইনপুট হতে হবে 21.4 ভোল্ট হতে হবে, তাই তো? তাহলে এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে একটা এখানে ট্রান্সফরমার লাগাতে হবে। ঠিক আছে, এবারে যে ট্রান্সফরমারটা আছে এর রেটিং কত হবে, এর আউটপুট ভোল্টেজ যেন মিনিমাম 21.4 ভোল্ট হয়, তাই তো? তাহলে ভি পিক বা ভি ম্যাক্স কত হচ্ছে 21.4, তাই তো? তাহলে এখানে ভি পিক যদি 21.4 হয় তাহলে ভিআরএমএস কত হচ্ছে, অ্যারাউন্ড 15 ভোল্ট। ক্লিয়ার? তাই জন্য এখানে আমি 15 ভোল্টের ট্রান্সফরমার নিয়েছি। ওকে, এবার দেখো, এবার হচ্ছে কথাটা হচ্ছে যে দেখো কিছু কিছু ট্রিক্স আছে। আমার দেখো এখানে মিনিমাম ভোল্টেজ দরকার 14 ভোল্ট, তাই তো? মিনিমাম যদি 14 ভোল্ট দরকার তাহলে এখানে আমার 20 ভোল্ট যে ম্যাক্সিমামটা এইটাকে তুমি কমাতেই পারি, তাই না? কিন্তু যদি আমি এই ম্যাক্সিমামটা যদি কমানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই যে ক্যাপাসিটারের যে ক্যালকুলেশনটা আছে এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে কেউ ধরো বললো যে আমি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বানাতে চাই, সেখানে যদি আমি একটা 12 ভোল্টের ট্রান্সফরমার নিই তাহলে কি হবে না, দেখা যাক হবে কি হবে না। দেখো, যদি আমি এখানে 12 ভোল্টের ট্রান্সফরমার নিই তাহলে তার আরএমএস ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, তাহলে তার পিক ভোল্টেজ ম্যাক্স ভোল্টেজ কত হবে, 12 × √2, সেটা কত হচ্ছে দেখা যাক, 16.968, তার মানে অ্যারাউন্ড 17 ভোল্ট। ওকে, তাহলে পিক ভোল্টেজ যদি 17 ভোল্ট হয় তাহলে আমার ফিল্টারে যে ইনপুটটা যাবে বা রেকটিফায়ারের যে আউটপুটটা হবে সেটা কত হবে, 17 মাইনাস 1.4 ভোল্ট, তাহলে কত হচ্ছে এটা, 15.6 ভোল্ট। ক্লিয়ার? প্রবলেম নেই কোনো আশা করি। ঠিক আছে, তাহলে দেখো 15.6 ভোল্ট হলো। এবার দেখো, তার মানে কি ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 15.6 ভোল্ট। আগে কত ছিল, আগে ছিল এটা আমার 20 ভোল্ট, তাই তো? কিন্তু মিনিমাম কত, 14 ভোল্ট। ওকে, তাহলে এবার যখন আমি ক্যালকুলেশন করবো তখন ডেল্টা ভি কত হবে, ডেল্টা ভি হবে এখানে আমার 15.6 ভোল্ট মাইনাস 14 ভোল্ট, তাহলে কত হবে এটা, 1.6 ভোল্ট। তাহলে যখন ক্যাপাসিটির ক্যালকুলেশন হবে সেটা কত হবে, 1/120 × 1.6, সেটা কত বেরোচ্ছে, এটা ধরো বেরোচ্ছে 5208 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তাহলে দেখো যখনই আমি একটা 12 ভোল্টের ট্রান্সফরমার ইউজ করব তখন আমার হবে, কিন্তু আমার ফিল্ডের ক্যাপাসিটির ভ্যালু কত হবে, 5208 মাইক্রোফ্যারাড হতে হবে, যেটা আগে কত ছিল, এটা আগে দেখো 1400 মাইক্রোফ্যারাডে কিন্তু হয়ে গেছিল। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য আমি দেখো 5208 মাইক্রোফ্যারাড কাছাকাছি কত, কাছাকাছি হচ্ছে 4700 মাইক্রোফ্যারাড, ওই জন্য দেখো এখানে আমি ইউজ করেছি কি 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, যদি এখানে আমার 15 ভোল্ট আছে। ঠিক আছে, এই যদিও এই ট্রান্সফরমারটা আমি কেন 15 ভোল্টের কিনেছি, যেহেতু 12 ভোল্ট আর 15 ভোল্টের দাম খুব একটা বেশি ছিল না তাই জন্য আমি এখানে এটা 15 ভোল্টে কিনে নিয়েছি, কিন্তু আমার প্ল্যানিং ছিল 12 ভোল্টের জন্য, তাই জন্য আমি এখানে ক্যাপাসিটিটা কিনেছিলাম 4700 মাইক্রোফ্যারাড। বুঝতে পেরেছো? তো আমার যে ট্রান্সফরমারটা ইউজ হবে সেই ট্রান্সফরমারটা আমি যদি 12 ভোল্ট ইউজ করি তাহলে এখানে আমাকে ইউজ করতে হবে অ্যাটলিস্ট 4700 মাইক্রোফ্যারাড আমাকে ইউজ করতে হবে, তার বেশি, 5200 যেতে বলেছে তার বেশি। ঠিক আছে, কিন্তু যদি 15 ভোল্ট নিয়ে নিই তাহলে কি হবে, এটা এত বেশি না ইউজ করলেও চলবে, এটা এর থেকে কম ইউজ করলেও চলবে, এটা যদি আমি অ্যারাউন্ড 2200 মাইক্রোফ্যারাড ইউজ করি তাহলেও কিন্তু এটা আমার চলে যাবে।
ক্লিয়ার? আমি এটা কেন করেছি, যে তোমাদের দেখানোর জন্য। অথবা যদি কখনো আমি যদি কারেন্ট রেটিং বাড়াতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু এই ক্যাপাসিটারটা আমার জন্য এনাফ। আমি যদি 15 ভোল্ট দিলাম, ধরো 1 অ্যাম্পিয়ারের জায়গায় 2 অ্যাম্পিয়ার লাগালাম, তখন কিন্তু আমাকে ক্যাপাসিটার এটা ইউজ করতে হবে। কেন, এখন কত 1400 বেরিয়েছে, তা 2 মাল্টিপ্লাই হলে কত 2800 হওয়া উচিত, তাই তো? তখন কিন্তু আমাকে এই যে ক্যাপাসিটার আছে লাগাতে হবে। আমি তোমাকে রিকমেন্ড করব ক্যাপাসিটার একটা বেশি ভ্যালুর ক্যাপাসিটার না নিয়ে তুমি কম ভ্যালুর ক্যাপাসিটার নাও, কিন্তু এটা হাই ভোল্টেজ নাও। তার কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে ভোল্টেজ 12 ভোল্ট আর 15 ভোল্টের মধ্যে দামের ডিফারেন্স খুব একটা বেশি নয়, কিন্তু 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আর 4700 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে, দামটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তাইওয়ানে একটা 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারের দাম হচ্ছে 10 টাকা, 10 এনটি, মানে হচ্ছে অ্যারাউন্ড 25 টাকা। এই 4700 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারের দাম হচ্ছে 40 এনটি, মানে হচ্ছে অ্যারাউন্ড 100 টাকা। তো বুঝতে পারছো দামের ডিফারেন্সটা অনেক বেশি। তাই এই কারণে কিন্তু যারা তুমি কিনতে চাও বা বানাতে চাও, তারা অলওয়েজ প্রেফার করবে ভোল্টেজটা একটু বেশি নেওয়া, ক্যাপাসিটারটাকে একটু নিয়ে নাও। ক্লিয়ার? বোঝা গেল তো? এবার দেখো ক্যাপাসিটরের আমি মাইক্রোফ্যারাড রেটিং তো বলে দিলাম, কিন্তু ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং কত হবে? ভোল্টেজ রেটিং ডিপেন্ড করছে আমার, দেখো এইখানে যে ক্যাপাসিটরের ইনপুটে যে ভোল্টেজটা লিখেছিলাম না, কত আছে এটা? 20 ভোল্ট, তাই তো? তার মানে ক্যাপাসিটরের ইনপুটে ম্যাক্স ভোল্টেজ কত? 20 ভোল্ট। তাহলে মেনলি থাম্বস রুল কি বলে? আমার ম্যাক্স যে ইনপুট ভোল্টেজটা আছে সেটার দুগুণ নিতে হয়, ঠিক আছে? এটা হবে কি ভোল্টেজ রেটিং অফ দ্য ক্যাপাসিটর। ওকে, তাহলে এখানে আমার কত আছে? 20 ভোল্ট। তাহলে আমি কত নেবো? মিনিমাম আমি 40 ভোল্টের একটা ক্যাপাসিটর নেবো, ঠিক আছে? তোমাদের যদি টাকার থাকে তাহলে তোমরা 35 ভোল্টেরও ক্যাপাসিটর নিতে পারো, সেখানে একটা এনাফ মার্জিন কিন্তু আছে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে পুরো ক্যালকুলেশনটা কি কি হলো না হলো। ওকে, এবার আমি তোমাকে পুরো সার্কিট যা আছে সেই সার্কিট আর তার সাথে যে ডেটাটা প্রত্যেকটা কি কি ভ্যালু আছে না আছে সেটা আমি করে যে সার্কিটে তৈরি করেছি সেই সার্কিট ডায়াগ্রামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এটার যে পিডিএফ ফাইলটা আছে সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, স্ক্রিনে যে তোমরা সার্কিটটা দেখতে পাচ্ছ, এই সার্কিটটাকে আমি আগে একটু আগে তো দেখালাম যে ব্রেডবোর্ডে করে, এরপরেটা আমি তোমাদেরকে এই ভেরো বোর্ডের মধ্যে করে দেখাবো যে সেটা দেখতে কেমন হচ্ছে বা সেটা কিভাবে কাজ করছে। আমি আজকে জাস্ট প্রোটোটাইপের জন্য প্রথমে কি করলাম, ব্রেডবোর্ডে করে দেখলাম যে হচ্ছে কি হচ্ছে না। যেহেতু ব্রেডবোর্ডে হচ্ছে, এবার আমরা এই সার্কিটটাকে তৈরি করবো ভেরো বোর্ডে পার্মানেন্ট একটা পাওয়ার সাপ্লাই বানানোর জন্য। সেটা হয়তো নেক্সট ভিডিওতে আমরা করে দেখাবো। ওকে, so that's all for the video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.